মাত্রা নিয়ে আরআরপিতে দায়িত্ব গ্রহণ করেছি। প্রথমেই আমি সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানাবো। পাশাপাশি আমাদের যে বিওডি বোর্ড অফ ডিরেক্টর তাদের প্রতি আমি আন্তরিকতা জানাবো, আন্তরিক ধন্যবাদ জানাবো এই কারণে যে ওনারা আমাকে দীর্ঘ সময়ের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমার উপর আস্থা রেখেছেন। ওনাদের একটা লক্ষ্য আছে, মূল লক্ষ্য হলো যে আমাদের দেশের প্রাণী সম্পদের যে এক্সপানশন সেটা নিশ্চিত করা। পাশাপাশি সেফ ফুড একটা ইস্যু আছে। পাশাপাশি আমাদের খামারি লেভেলে যারা উৎপাদন করে, মূলত ডিলার লেভেলে যারা বিজনেস করে, বিনিয়োগ করে, তাদের লভ্যাংশ, পাশাপাশি তাদের সর্বনিম্ন খরচে সর্বোচ্চ প্রোডাকশন নিশ্চিত করাটাই আমাদের মেইন লক্ষ্য। আপনি জানেন যে আরআরপি বাংলাদেশে একটা ব্রেক থ্রু অর্গানাইজেশন। কেন? বাংলাদেশে যখন খামারিগুলো এফসিএন নিয়ে সংকটে ছিল, আজ থেকে 10-12 বছর আগে 2013 সালে যখন আরআরপি প্রতিষ্ঠা হয়, তখন দেখা গেল যে খামারি যা এক্সপেক্ট করে সেই লেভেলের কোয়ালিটি প্রোডাক্টের কিন্তু বেশ ঘাটতি ছিল। বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে, কিন্তু আপনি যদি হিসাব করেন যে কোয়ালিটি প্রোডাক্ট কারা সাপ্লাই করে, এই সংখ্যা কিন্তু খুবই নগণ্য, হাতিগোনা। এর মধ্যে আরআরপি প্রথম যখন 2013 সালে রান করে, তখন কিন্তু তারা ফার্মারের এক্সপেকটেশনের চাইতেও ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে তারা কিন্তু মার্কেটে লিডিং কন্ডিশনে চলে যায় এবং এই ধারাবাহিকতা এখন অব্যাহত আছে। আমাদের সামনের দিনগুলোতে আমরা দলগতভাবে প্রত্যেকটা জোন, রিজিয়ন, টেরিটরিতে যত খামারি এবং ডিলার আছে তাদের প্রত্যেকের কাছে এই মেসেজটা দিতে চাই যে বাংলাদেশে আমরা পোলট্রি ইন্ডাস্ট্রিতে টেকসই উন্নয়নের জন্য, সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য সর্বনিম্ন খরচে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করব, এরকম খাদ্য, সেবা, সরবরাহ এগুলো নিশ্চিত করব। এটার মূল কারণ হলো যে আমাদের অধিক জনসংখ্যার দেশে কর্মক্ষমতা বাড়ানোর জন্য প্রোটিনের বিকল্প নাই। যে সারা পৃথিবীতে স্টেপল প্রোটিন কনজাম্পশন অনেক বাড়ছে, তুলনামূলকভাবে আমাদের দেশের জনসংখ্যা অনুযায়ী আমাদের যে প্রোটিন কনজাম্পশনের কথা সেটা কিন্তু পরিমাণে অনেক কম। সেই জায়গাটাতে আমরা কাজ করতে চাই। সাথে সাথে আমরা সেফ ফুড নিয়েও কাজ করছি। তো বিভিন্ন ইস্যু নিয়ে এমন একটা অবস্থা আমরা যাব যাতে মানুষ আমাদেরকে আলাদাভাবে মূল্যায়ন করতে পারে। আরআরপি মানেই বেস্ট কোনো কিছু, এটা মানুষের মাথায় যাতে কাজ করে। TOM বলে মার্কেটিংয়ে একটা কথা আছে, টপ অফ দ্য মাইন্ড, অর্থাৎ ভালো ফিড, এই কথা মানুষ চিন্তা করলে প্রথমেই আরআরপির কথা যেন মাথায় আসে। আমরা সেই লক্ষ্য নিয়ে মূলত কাজ করব। বাংলাদেশে পোলট্রি খামারিদের বেসিক সমস্যার মধ্যে 1 নম্বর হলো বায়োসিকিউরিটির ব্যাপারে তাদের যথেষ্ট উদাসীনতা আছে। তারা এই জায়গাটাতে সচেতন হয় না। আমরা অনেক বিভিন্নভাবে কিন্তু এই সচেতনতা বাড়ানোর জন্য চেষ্টা করি এবং মাঠ পর্যায়ে যতগুলো কোম্পানি কাজ করে, আপনি ফিড কোম্পানি বলেন, ডিওসি বলেন, মেডিসিন বলেন, ইভেন যারা ইনফ্লুয়েন্সার গ্রুপ হিসেবে কাজ করে সরকারি দপ্তর থেকে, সবাই কিন্তু এই জায়গাটাতে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। আর দেখবেন আপনি বড় আকারে যখন ইন্ডাস্ট্রিয়াল অপারেশন হয় তখন কিন্তু তারা বায়োসিকিউরিটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। বাট খামারি লেভেলে এই জায়গায় একটু গ্যাপ আছে, এটা আমরা ধাপে ধাপে উন্নত করার চেষ্টা করছি এবং আমরা মনে করি যে শুধুমাত্র এই জায়গায় যদি আমরা গুরুত্ব দিই বা খামারিকে একটা লেভেল পর্যন্ত আমরা স্ট্যান্ডার্ডাইজ করতে পারি, উন্নত করতে পারি, তাহলে তাদের প্রোডাকশান কস্ট অনেক কমে যাবে। বিশেষ করে তাদের লসের যে ফ্যাক্টরগুলো কাজ করে, এন্ড প্রোডাক্ট বিক্রি করে লাভ করতে পারবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। বাট আমি যদি উৎপাদন খরচ কমাতে পারি তাহলে কিন্তু লাভ করার নিশ্চয়তা দেওয়া যায়। আমরা খুব ভালো ফিড দিব, খুব ভালো বাচ্চা দিব, খুব ভালো ম্যানেজমেন্ট যদি না হয় তাহলে তো হবে না। আমি বলছি না খামারি ম্যানেজমেন্ট পারে না, ব্যাপারটা তা না, কিন্তু এই জায়গায় ইমপ্রুভমেন্টের অনেক সুযোগ আছে। এই জায়গাতে আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি তাদেরও অনেক বেশি ভ্যালু অ্যাড করার সুযোগ আছে। নো ডাউট আরআরপি নাম্বার 1 হবে, বাংলাদেশ নাম্বার 1 হবে। কেন? আরআরপির সেই সক্ষমতা আছে, আরআরপির ডাইভার্সিফাইড থিঙ্কিং আছে। আরআরপি শুরুই করেছে বিভিন্ন জায়গায় যে এক জায়গায় কেন্দ্রীভূত করে কাজ করবে আরআরপি ওরকম ধারণায় বিশ্বাসী না। আরআরপি সারা বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে, অর্থাৎ আমরা যে শুরুতেই যেটা বললাম যে জোন, রিজিয়ন, টেরিটরি, থানা এবং ইউনিয়ন বেসিস এবং বাজার ভিত্তিক রিটেইল পর্যন্ত যে সুযোগগুলো আছে আমরা সেগুলো কাজে লাগাতে চাই। ওই জায়গাগুলোতে যে খামারি লেভেল আছে, খামারি পর্যায়ে আছে, সেই জায়গাগুলোতে আমরা আমাদের সেবা নিশ্চিত করতে চাই। খামারি এবং ডিলার পর্যায়ে যারা আরআরপির সাথে বিজনেস পার্টনার হিসেবে কাজ করবে, আমি নিশ্চয়তা দিব যে তারা নিশ্চিন্তে আরআরপির সাথে ইনভলভ হতে পারে।
কেননা আমরা বারবারই বলছি যে সর্বনিম্ন খরচে আমরা সর্বোচ্চ প্রোডাকশন নিশ্চিত করব। আমি সবসময় প্রায়োরিটি দিই যে আমার টিমে যারা কাজ করবে তাদের দক্ষতা প্রতিদিন বাড়তে হবে। যে কারণে আমি নিজেকে আসলে ওই পিপল ডেভেলপমেন্ট, পিপল এনগেজমেন্ট এই জায়গাগুলোতেও ইনভলভ করে ফেলি এবং আলটিমেটলি দেখা যায় এটা আমার একটা ইন্টারেস্টের জায়গা হয়ে যায়। তো যেটা আমাকে আসলে সমৃদ্ধ করেছে, বিকজ আমি কিন্তু একা কিছুই না, একা ব্যক্তি জুয়েল কাদির অথবা একা XYZ কিন্তু নাথিং, বাট অ্যাজ এ টিম আমরা কিন্তু যে কোনো কিছু করার সক্ষমতা রাখি। এই জন্য আমি বিলিভ করি যে আমি যে টিমে কাজ করব এই টিমটা এরকম হবে যে আপনি টিম লিডারকে সেটা খুঁজে পাবেন না, কারণ এখানে সবাই টিম লিডার। আমরা প্রত্যেককে এমন একটা পলিশিংয়ের মধ্যে নিয়ে আসি, এমন একটা নার্চারিংয়ের মধ্যে নিয়ে আসতে চাই যাতে প্রত্যেকে এখানে টিমকে লিড করতে পারে। প্রত্যেকেই তার যে কোম্পানির যে অর্গানাইজেশনের যে লক্ষ্য, কাস্টমারের যে নিড, কাস্টমারের যে পেইন পয়েন্ট, এগুলো সে সলভ করতে পারে উইদাউট এনি সুপারভিশন। আমরা সেই পর্যায়ে নিয়ে যেতে চাই। তো যে কারণে কিন্তু আমি কন্টিনিউয়াস লার্নিংটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই এবং এতে করে কিন্তু আমার কিছু বদনামও আছে। অনেকেই অপছন্দ করে, কারণ আমরা তো লার্নার জাতি না। যখনই নতুন কিছু চেঞ্জ হয় তখন আমরা রেজিস্ট করি, বাট আমি কিন্তু প্রতিটা চেঞ্জকে পজিটিভলি অ্যাকসেপ্ট করি। কেন? যে প্রতিদিন প্রতি সেকেন্ডে কিন্তু দুনিয়া চেঞ্জ হচ্ছে। আমি যদি সেই চেঞ্জের সাথে অ্যাডাপ্টেবল না হই তাহলে সামনের যে দুনিয়া আমি কিন্তু টিকতে পারবো না। আপনি খেয়াল করুন, 3 জন লোক যদি হাঁটতে থাকে এর মধ্যে একজন দাঁড়িয়ে যায়, আসলে কি সে দাঁড়িয়ে যায়, থেমে যায়? নো, সে পিছিয়ে যায়, সামনের 2 জন আগায় যায়। তো ব্যাপারটা এরকম, এই আগায় যাওয়ার জন্য, সামনের দিনের চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য কিন্তু আমাকে আপনাকে প্রতিদিন লার্নিংয়ের মধ্যে থাকতে হবে, যেটা আমার টপ প্রায়োরিটি। একটা সময় আমরা এখানে থাকবো না, আজ থেকে 5 বছর 10 বছর পরে কিন্তু এই পজিশনগুলোতে আমরা থাকতে পারবো না। এখন আমাদের যারা সিনিয়র তারাও কদিন পর চলে যেতে হবে। তাহলে এই শূন্যস্থানগুলোকে পূরণ করবে। ইন্ডাস্ট্রিতে এখন যে বিনিয়োগ, সেটা আমরা যতদূর জানি 60,000 কোটি টাকার বিনিয়োগ, বাট আগামী 5 বছরের মধ্যে সেটা 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। তাহলে এটা কে লিড দিবে? বিদেশ থেকে লোক আনবো? নো, আমাদের নিজেদের লোক দিয়ে কিন্তু এটা লিড দিতে হবে। যেহেতু এখন আমাদের দেশীয় সিইও কালচারটা আস্তে আস্তে এস্টাবলিশড হচ্ছে, তা আমি নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলবো যে আপনারা আসেন, প্রতিদিন নিজেকে নার্চার করেন, প্রতিদিন নিজেকে গ্রো করেন। গ্রো করার অনেক সুযোগ আছে। আমাদের অ্যাবিলিটি, আমাদের নলেজ, আমাদের স্কিল, আমাদের এক্সপার্টাইজ বাড়াতে হবে। আমাদের কমিউনিকেশন স্কিল, আমাদের টিম ম্যানেজমেন্ট স্কিল, ইন্টারপার্সোনাল স্কিল, প্রবলেম সলভিং স্কিল, এগুলো আমাদেরকে ডেভেলপ করতে হবে প্রতিদিন। না হলে বিজনেস অর্গানাইজেশনগুলোতে আমাদের যারা মালিক পক্ষ, তারা বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে, কোন ভরসায় আমার কোর্সে নিশ্চিত হবে যে এই লোকটা কাজ পারে কি পারে না? এটা তো নিশ্চিত হতে হবে। আমরা কি সারা বছর সারা জীবনকে আমরা বাইরের লোকের উপর ডিপেন্ড করে থাকবো? আমাদের ফার্মাসিউটিক্যালস বলেন, আমাদের গার্মেন্টস বলেন, আমাদের FMCG বলেন, আমাদের অন্যান্য ইন্ডাস্ট্রি আছে, সেগুলো তো দেখবেন যে বিদেশি লোকজন লিড দিচ্ছে। কেন? আমাদের দেশে কি লোকের অভাব আছে? আমাদের লোককে আমাদেরই তৈরি করতে হবে। বাইরের দিক থেকে লোকের সাথে আমাদের লোক তৈরি করে দিবে না। তো সেই কারণে আমার এই পিপল ডেভেলপমেন্ট, লার্নিং, অ্যাডাপ্টেবিলিটি এই জায়গাতে মানে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের জন্য আলাদা একটা ফোকাস নিয়ে আমি কাজ করি। দুনিয়াতে মানুষ কী চায় আসলে? আপনি দেখেন, যুদ্ধবাজ দেশ হিসাবে আমেরিকাকে সারা পৃথিবীর মানুষ প্রায় অপছন্দ করে, কিন্তু ভিসা দিলে সবাই ওখানে যাবে। কেন যাবে? সে ওখানে সেফটি পায়, সে এখানে ফ্রিডম পায়, তাই না? তা আমরা কি সেই ব্র্যান্ডিংটা করতে পেরেছি? আমাদের দেশে অনেক লোক, আমাদেরও তো সেটা করতে হবে। আমরা শুধু পোলট্রি ইন্ডাস্ট্রিকে লিড দেবো, ব্যাপারটা তো তা না। আমরা ডাইভার্সিফাইড নলেজ আমাদের অ্যাকোয়ার করতে হবে, যাতে করে আমরা আজকে পোলট্রি, কালকে সিমেন্ট, পরশু ইস্পাত, তারপরে দেখা যায় ফার্মাসিউটিক্যালস, তারপরে FMCG, অন্যান্য জায়গায় যাতে আমাদের লোকজনকে আমরা রেফার করতে পারি যে ভাই এই লোকটা বিজনেস বুঝে। আমরা তো শুধু সেলসম্যান হিসেবে কাজ করি না, শুধু টেকনিক্যাল গ্রাজুয়েট যে আমি শুধু মুরগির চিকিৎসা করবো, ব্যাপারটা তো তা না। আমি এন্টায়ার বিজনেসকে হোলিস্টিক অ্যাপ্রোচে দেখতে চাই যে একটা বিজনেসে আসলে কী চলে। আপনি বলুন যে একটা অর্গানাইজেশনের সবচেয়ে বড় অ্যাসেট কী? একটা অর্গানাইজেশনের সবচেয়ে বড় অ্যাসেট হলো তার ম্যান পাওয়ার। এখন ম্যান পাওয়ার রিক্রুটমেন্টে যদি আমি ভুল করি, অথবা আমি এখানে শৈথিল্যভাব দেখাই, অথবা আমি এখানে নেপোটিজম, ফেভারিটিজম এগুলোর উপর প্রায়োরিটি দিই, তাহলে তো অর্গানাইজেশন একসময় টিকবে না। দিন শেষে আমাকে আমার স্কিল ডেভেলপ করতে হবে, আমার এক্সপার্টাইজ ডেভেলপ করতে হবে। কেন? ফর দ্য ফিউচার বেটারমেন্ট। RRP এটা বিলিভ করে। RRPর একটা খুব সুন্দর একটা স্লোগান আছে, তারা ডাইভার্সিফিকেশনে অনেক বেশি ফোকাস করে। শুধু একটা সিঙ্গেল ইউনিট নিয়ে তারা বসে নেয়। তারা শুরু করেছে মেডিসিন দিয়ে, কিন্তু আজকে তাদের কিন্তু অনেকগুলো অর্গানাইজেশন, সামনের দিনে আরও বাড়বে। এমনও হতে পারে যে আগামী 10 বছরে এটা আরও হয়তো 10টা কোম্পানি যোগ হতে পারে।